Good afternoon. So today we have Dr. Shubhajit Karmakar. He will deliver a very interesting talk to us, particularly to our students. So I first of all request Dr. Karmakar to come on the stage. Please be seated. Now I request our departmental head of the department, Dr. Pal, to come on the stage. So before we proceed to our technical session, we are going to felicitate our today's speaker, Dr. Karmakar, and I request Dr. Rajen Kundu to felicitate our honorable speaker, Dr. Karmakar. Now I request our head of the department to deliver the introductory speech. Please, Dr. Pal. এখানে ইন্ট্রোডাক্টরি স্পিচের কিছু নেই। ঘটনাটা যেটা সেটা হলো যে আমাদেরই এখানকার ছাত্র, আমাদের ডাইরেক্ট ছাত্র 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত এখানে পড়াশোনা করেছে। তারপরে শিলচর ইউনিভার্সিটি এবং তারপর এখন তো নাসায় পোস্ট ডক্টরাল সেকশনে আছেন। এবার আমি এর মাঝখানে ওর বিরাট কর্মযোগ্য গেছে, একটা সিভি পাঠিয়েছে বিরাট, পুরোটা আমি স্টাডি করতে পারিনি, কাজেই মানে সেটা তোমরা দেখে নিও। কিন্তু এই ধরনের প্রোগ্রাম করার একটা উদ্দেশ্য হচ্ছে যে এগুলো এক ধরনের ইন্সপিরেশনাল টক হয় আর কি। তোমরা দেখতে পাবে যে এর মানে ইনারাও এই কলেজে ছাত্র ছিল এক সময়, ওই বেঞ্চে, ওই ডেস্কে, ওই ব্ল্যাকবোর্ডে তারা ক্লাস করেছে। ইনফ্যাক্ট অনেক সময় তারা নস্টালজিক হয়ে যে আসার সময় বললো যে আমি ফার্স্ট ইয়ারে ঘরটা দেখিয়ে বললো এখানে ক্লাস করেছি আর কি। তো 2009 পেরিয়ে গেলে আজকে তো অনেকগুলো দিন, 15 বছর হয়ে গেছে। তখন কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আওতায় ছিল। তো তোমরা আমি আশা করছি এনজয় করবে খুবই, এবং আমাদের যেহেতু এটা ঘরোয়া সেমিনার টাইপের, কাজেই তোমাদের যে ধরনের প্রশ্ন মনে হবে বাংলাতে, বাংলা বোঝেন, বাঙালির ছেলে আমরা সবাই, কাজেই মানে ওই ফর্মাল সাহেবিক এটার মধ্যে না গিয়ে তোমাদের যে ধরনের মনে হবে সে ধরনের প্রশ্নই করতে পারো। আর সেকেন্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে এটা একটা আউটলুক বাড়ায় এবং তোমাদের অনেকের মনে হচ্ছে যে আমরা হয়তো নাসাতে যাব কি সায়েন্টিস্ট হব, সবাই সব কিছু হতে পারে না, কিন্তু এদের যে আমাদের এই গ্রুপ অফ স্টুডেন্ট তার মধ্যে 2-4 জন 5 জন তো নিশ্চয়ই কোথাও না কোথাও যাবে। তো সেই জায়গাটার জন্য এই ধরনের আমরা স্টুডেন্টদের যখন যোগাযোগ করতে পারি তখন আনার চেষ্টা করি। তো এখন ওই ফেসবুক এবং এই পুরো ক্রেডিটটা অ্যাকচুয়ালি এডিসি স্যারের, তিনি ফেসবুক ঘাটেন এবং সেখান থেকে তুলে এনেছে আমার কাছে আমার কাছে শুভজিতের করেসপন্ডেন্স ছিলই না, কিন্তু যে মুহূর্তে এডিসি স্যার আমাকে দিলেন আর কি, ওর কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ আইডেন্টিটিটা দিলেন, সঙ্গে সঙ্গে আমি করতে শুভজিৎ মানে ভেরি ইগার টু কাম টু হিয়ার, বললো আমি ছেলেদের সামনে যেতে চাই, ছেলেদের সঙ্গে আমি ইন্টারাক্ট করতে চাই, একটা স্পিচ দিতে চাই। ফলে আমরা যেটা বললাম যে ইউজিসি লেভেলের ছেলে, একবারে প্রিলিমিনারি, যাদের কাছে এখনো মানে আকাশটা অজানা, সেই অজানা আকাশের কিছু কথা বলা আর কি। ঠিক আছে ডক্টর কর্মকার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমি সত্যিই নস্টালজিক হয়ে পড়ছি, যেমন স্যার বললেন, এবং
এডিসি স্যারের সঙ্গে সেদিন কথা বলেছিলাম এবং এখন প্রত্যেকের সঙ্গে দেখা হয়ে আমি সত্যিই নস্টালজিক হয়ে পড়ছি। প্রত্যেককেই মোটামুটি দেখে কিন্তু আমি একবারই চিনতে পারছি, যদিও চেহারা মোটামুটি অবয়বটা একই রকম আছে। আচ্ছা, আর আমাকে তোমরা যে কোনো প্রশ্ন যখন ইচ্ছা আমাকে থামিয়ে করে নিতে পারো। আর এরপরেও ধরো এই আমি এখানে মেইনলি একটা রিসার্চ টপিক নিয়ে আলোচনা করবো, বাট তোমাদের যদি আরো কিছু জানার আগ্রহ থাকে কিভাবে কি করতে হয় না করতে হয়, আমি সেই ব্যাপারেও প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা নেই। ইংরেজিতে শুরু করাটাই বেটার নাকি? ওকে, সো thank you everyone, and thank you everyone of you for coming here today. I'm glad, I'm delighted that it's my opportunity to speak to you directly. Thank you so much. So yeah, that. Hello. Yeah, so right now I'm coming here from NASA Goddard Space Flight Center. So this is a center, this is one of the biggest NASA center, and this is located in Maryland and in eastern coast of USA. And the division I'm working on is exoplanet and stellar astrophysics laboratory. And there are a typical way of NASA numbering each of the divisions. So this is in division 667, as I was talking to RK sir a while ago. So there is so I am currently NASA postdoctoral program fellow. What is that? I'll talk about that later on. So today we will discuss about how close are we to finding life around other planet. Now, this is one of the questions which we ask as astrophysicists, as physicists I would say, and like finding life rather in any other place than our Earth. So the first thing, like when we come to Earth, we see a lot of people here, we don't consider in that sense, but philosophically, but when we look at any other sky, any other star or planet, till now scientists have never found any confirmedly, they don't find anywhere other than our Earth that life exists at this moment in 2024. So the first question we would like to answer, are we alone? Now, are we alone? I would start to answer, I cannot answer this question, of course, but I'll try to approach this question to find an answer in the way we know. So let's say this is our planet, Earth, we all know it. Now, if life exists in this, everybody knows, yes, we have life in this because we are living on that. Now, next thing, what are other planets we know? So there are some hotter planets. This is Mercury, this is Venus. And do life exist in this? Anybody has any answer? No. So there are some cooler planets. So this is Mars, Jupiter, Saturn, Uranus, and Neptune. And I have removed the Pluto. Of course, Pluto is not, and not a planet at this moment. Yes. So can we get any chance of life in Mars? Good question. I'll come to that in a minute. Any other question?
I'll come to that. I'll discuss that in detail. What do you think, by the way? I think there's some reference of water in Mars. So I'm asking that. Okay, good point. I'll come back in this point. Okay. So what you are asking, like Mars, so there is a idea, there is a concept called habitable zone. That's why that kind of question comes. And this is a concept of habitable zone. Who don't know, I'm just introducing you firsthand. Who knows, this is a good thing. So there is a star at the center. So this is a star. Which star it is, I don't know. I'm not talking about this is sun. I'm talking about any star. But we will, for example, think like this is, okay, this is a star, and this is recent Venus location, and this is early Mars. Okay, what is recent Venus and early Mars? So the star evolves in time, so it's habitable zone. So this ring is called habitable zone. This ring also evolves in time. Now, how this habitable zone is defined, like how we get this habitable zone. So this is nothing extraordinary, like it is an assumption that if there is some planet somewhere, a rocky planet, and why it is a rocky planet, I will come to a minute. So there is a rocky planet which has the atmosphere like us. So then to have an atmosphere, you have to have water. So if you go beyond, like nearer to the star, beyond this point, then you will not get water. It will be evaporated. If you go beyond this point, then you will have water, but then maximum. Then you have ice, but the point is you have greenhouse gas. There will be so much greenhouse gas, it will be inhabitable. So this is the ring where you will have a habitable zone. Now the question you are asking, sorry, what is your name? Ronak. What Ronak was asking, that is Mars can have life or not, right? So this eventually comes in the habitable zone. So in a way, if you think that if this is the only criteria that it falls in the habitable zone, then it should have a life, then it should have a life. But there are other factors you need to consider too. But it is a good point, it was a good question, and people are thinking on that. That's good, you can sit down. So I would say only there are two planets, Earth and Mars, in the habitable zone in this solar system. But there are other conditions like atmosphere of the star, magnetic field of atmosphere of the planet, magnetic of course of the star and the planet, magnetic field of the planet, and there are few other conditions will come eventually. So those are the factors which determine if it have life or not. But let me talk about something else. Like this is the sun, we are looking at 4.6 billion years. What if the sun was not that old? Maybe it is more, it is older than that. Then habitable zone would not be there. It would be either go out or go in depending on its age. Now I would give you some information. Yes. So in our আমাদের বায়ুমণ্ডলে মানে আমাদের ওয়াটার কতটা আছে আর কার্বন ডাই অক্সাইড কতটা আছে এটা দিয়ে আমাদের অ্যাটমসফিয়ার কতটা আছে সেই অ্যাটমসফিয়ার থেকে যে অ্যাটমসফিয়ারিক মডেল ক্রিয়েট করা হয়েছে স্পেশালি देयर आर सो मेनी मॉडल्स आई वुड से देयर आर few models like Casting and their group were working on that. So water, methane, কার্বন ডাই অক্সাইড এবং আরও যেগুলো উপাদান আমাদের বায়ুমণ্ডলে আছে তার পরিমাণ কতটা বেশি হলে সেখানে লাইফ থাকতে পারে বা কম হলে লাইফ থাকতে পারে
সেগুলো দিয়ে স্পেশালি ওয়াটার আর কার্বন ডাই অক্সাইড এই দুটোর রেশিওকে মাথাতে রেখে দেখা হয়েছে যে যদি এই রেঞ্জের থেকে কম রেঞ্জে তুমি যাও তাহলে সেখানে ওয়াটার থাকতে পারে না, আবার এই রেঞ্জের থেকে বেশি রেঞ্জে যদি দাও তাহলে এত বেশি CO2 এবং অন্যান্য এলিমেন্ট থাকবে যাতে লাইফ এক্সিস্ট করতে পারে না। This is the only region where life can exist if you consider only the atmospheric part of the of any star, and that is giving you distance from the star to the planet. Now that habitable zone depend on age of the star, mass of the star and few other things. When you are talking, যখন আমি বলছি যে mass of the star আমি পরে বলবো একবার, যখন 4.6 বিলিয়ন ইয়ার এজ, যখন এটা যখন আরো ওল্ড হবে এই ব্যান্ডটা পাল্টাবে কারণ তাদের মধ্যে ওই ক্লাইমেট গুলো বিভিন্ন আর্থ লাইক মডেল কনসিডার করে। অফকোর্স যদি মার্স লাইক মডেল নেওয়া হয় একরকম, আর্থ লাইক তো বিভিন্ন মডেল অ্যাটমসফিয়ারিক মডেল কনসিডার করে ওই ব্যান্ডটা কোথায় থাকবে এটা পাল্টাবে। তো এটা হচ্ছে হ্যাবিটেবল জোনের কনসেপ্টটা। এনি আদার কোয়েশ্চেন? So এখন আমি যে প্রশ্নটা করছি, now which question right now we are discussing, this is there any other planets where we can have life? But if যদি আমি এই প্রশ্নটা ধরো 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে জিজ্ঞাসা করতাম, সেটা একটা অ্যাবসার্ড প্রশ্ন হতো। কারণ প্রথম হ্যাবিটেবল, কারোর কোনো আইডিয়া যে প্রথম এক্সোপ্ল্যানেট কবে আবিষ্কার হয়েছে? এনি ট্রাই, কোনো ভুল মানে ভুল বলে কোনো কিছু হবে না। 1980s। কে বললে? আর কেউ ট্রাই? 1985। আর কেউ ট্রাই করো, লাস্ট ট্রাই। ঠিক আছে, 1985, 1986, 80। প্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কার হয়েছে 1992-তে। তো 1992 এর আগে কোনো এক্সোপ্ল্যানেট মানে আমরা যেই 7-8টা গ্রহ জানি প্লুটোকে বাদ দিয়ে, তো এর বাইরে কোনো গ্রহ 1992 এর আগে আবিষ্কারই হয়নি। হাবল স্পেস টেলিস্কোপ লঞ্চ হয়েছিল 1990-তে। তারপরে 1992-তে প্রথম এক্সোপ্ল্যানেট, এখানে আমি যে লাল রঙের এটা দিচ্ছি এটা টাইম লাইনটা বোঝানোর জন্য, হ্যাঁ। তো এই এক্সোপ্ল্যানেট আবিষ্কার হলো। দেন ফার্স্ট এক্সোপ্ল্যানেট ফাউন্ডেড অ্যারাউন্ড এ মেইন সিকোয়েন্স স্টার। কারোর কোনো আইডিয়া আছে কি মেইন সিকোয়েন্স স্টার এখনো অবধি না পড়া? এখন মাস্টার্স কোর্সে। ঠিক আছে, তো মেইন সিকোয়েন্স স্টার মানে হলো, আমি দেখাবো এই চার ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম আমি বলবো মেইন সিকোয়েন্স স্টার জিনিসটা কি। মোটামুটি এটা মাথাতে রাখো যে 90% অফ দ্য স্টার যখন তাদের হাইড্রোজেন বার্নিং স্টেজে থাকে তখন ওটাকে মেইন সিকোয়েন্স স্টারের মধ্যে ফল করে। তো প্রথম এক্সোপ্ল্যানেট এরকম একটা মেইন সিকোয়েন্স স্টারের মধ্যে আবিষ্কার হয়েছে 1995। 1999-এ এই যে দেখো এখানে 1999-এ ফার্স্ট ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট অবজার্ভ হয়। তারপরে ফার্স্ট প্ল্যানেট ফাউন্ড উইদিন দ্য হ্যাবিটেবল জোন। উইদিন দ্য হ্যাবিটেবল জোন যেমন আমাদের আর্থও আছে, মার্সও আছে, ওরকম এক্সোপ্ল্যানেট যে হ্যাবিটেবল জোনে আছে সেটা আবিষ্কার হলো প্রথম 2001-এ। তারপর মোস্ট লঞ্চ হলো আর স্পিজার লঞ্চ হলো 2003-এ। কোরট স্যাটেলাইট, এগুলো সব বিভিন্ন স্যাটেলাইট, এবং এগুলো আমি জাস্ট তোমাদের একবার বলছি, আমি জানি এর নাম বলাতে কিছু হবে না, কিন্তু একবার মাথাতে ঢুকে থাকাটা খুব ভালো। এগুলোর এক একটা পায়োনিয়ারিং রিসার্চ হয়েছে এই প্রত্যেকটা স্যাটেলাইট দিয়ে। তোমরা যদি কখনো ভবিষ্যতে রিসার্চ করতে চাও, এগুলোর ডাটা এখনো অ্যাভেলেবেল আছে এবং এখনো অনেক কিছু তোমরা করতে পারো। জাস্ট গিভিং ইউ সাম গ্লিম্পস অফ দ্য নেমস। না, কেপলার একটা স্যাটেলাইট 2009-এ লঞ্চ হলো এবং এটার মেইন উদ্দেশ্যটা ছিল প্ল্যানেট ফাইন্ডিং মিশন। তো এই কেপলার 2009-এ যখন লঞ্চ হলো, তারপরে এই গ্রাফের এই সাইডে আর এই সাইডে একটা জিনিসের ডিফারেন্স তোমরা দেখতে পাবে। বলো তো কি ডিফারেন্স? এই যে পার্পল লাইনটা, এই সময় কেপলার লঞ্চ হলো, তার রাইট সাইডে আর লেফট সাইডে কিছু একটা ডিফারেন্ট হচ্ছে। তোমরা কি কেউ আইডেন্টিফাই করতে পারছো কি ডিফারেন্ট?
একজন বলো যে কোনো। এক্সোপ্ল্যানেট পাওয়ার রেটটা বেড়ে গিয়েছে, আর কিছু? ট্রানজিট মেথডে আরো বেশি এক্সোপ্ল্যানেট, এক্স্যাক্টলি। তো দেখো এখানে অন্যান্য মেথড কিন্তু সবুজ টবুজ ছিল, এখান থেকে হঠাৎ করে নীলের পরিমাণটা কত বেড়ে গেল। ওখানে এটা তো বেড়েইছে এক্সোপ্ল্যানেট পাওয়ার রেট, ট্রানজিট মেথড। কারণ কেপলারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এর ফটোমেট্রি। মানে কেপলার একটা টেলিস্কোপ যার সামনে দিয়ে যখন একটা মানে স্মল একটা স্টারের সামনে দিয়ে একটা লাইট প্ল্যানেট পাস করে, তাতে যে একটা ডিপ আসে, সেই ডিপটাকে যদি তোমার কাছে ভালো ফটোমেট্রি থাকবে, ফটোমেট্রি মানে ভালো মেজার করার ইনস্ট্রুমেন্ট থাকবে, তুমি সেটাকে এই ট্রানজিট মেথডে করতে খুব ভালোভাবে পারবে। নেক্সট টেস্ট লঞ্চ হচ্ছে এইখানে। টেস্ট আমি বলবো কেপলারেরই নেক্সট আপগ্রেডেড ভার্সন, বাট কেপলার তার কাজ শেষ করছে। আর তারপরে জেমস ওয়েব টেলিস্কোপ জাস্ট লঞ্চ হয়েছে লাস্ট ইয়ার 2020, লাস্ট ইয়ার না বলবো না, কয়েক বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল। 2021-এ কাজ শুরু করেছে, 2022 থেকে রেজাল্ট আসতে শুরু করেছে। এখন যেগুলো লঞ্চ হওয়ার মোডে আছে ওই রোমান এবং অন্যান্য জিনিস, সেগুলো তো পরের কথা। কিন্তু আমি এটা বলতে চাইছি তোমাদের, ট্রানজিট মেথড একটা বড় মেথড, যাতে আমরা অনেক এক্সোপ্ল্যানেট ডিটেক্ট করেছি। রেডিয়াল ভেলোসিটি মেথড একটা সেকেন্ড মেথড আমি বলবো, মানে সেকেন্ড হাইয়েস্ট এক্সোপ্ল্যানেট ডিটেক্টিং মেথড, দেন মাইক্রো লেন্সিং এন্ড দেন আদার মেথডস। তো এগুলোর ফলে কি হচ্ছে, এগুলোর ফলে আমরা যে ধরনের এক্সোপ্ল্যানেটকে আবিষ্কার করেছি, আমরা সবাই হিউম্যান বিং হিসেবে যেটা আবিষ্কার করেছি, সেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল টাইপ এক্সোপ্ল্যানেট, যেটা হচ্ছে আর্থ সাইজ অর স্মলার রকি প্ল্যানেট। নেপচুন সাইজ এক্সোপ্ল্যানেট, নেপচুন আমি যে প্রথমে দেখালাম সেটা অ্যাকচুয়ালি একটা গ্যাস জায়েন্ট, এবং তার মধ্যে গ্যাস জায়েন্ট না, নেপচুনটা গ্যাস জায়েন্ট না, গ্যাস জায়েন্ট হচ্ছে তোমার যার স্যাটার্ন এবং জুপিটার, হট জুপিটার। আর নেপচুনের ক্ষেত্রে তোমার অ্যাটমসফিয়ার থাকবে, কিন্তু তার মধ্যে তুমি এটা একটু ডিফারেন্ট দ্যান গ্যাস জায়েন্ট। সুপার আর্থের ক্ষেত্রে তোমার আর্থের থেকে বড় হয়। এই চার মোটামুটি ব্রড ক্যাটাগরিতে তুমি এক্সোপ্ল্যানেট ভাগ করতে পারো, যেগুলো আমরা আবিষ্কার করেছি। কিন্তু তার মধ্যে আমরা কি প্রশ্নের উত্তরটা দিতে পারছি, যে আর উই অ্যালোন, আমরা যে প্রশ্নের উত্তর দিচ্ছি, তো এখন অবধি 5670 প্লাস কনফার্ম এক্সোপ্ল্যানেট ডিটেক্ট হয়েছে এবং আরো বাড়ছে। তো আমরা জানি আরো এক্সোপ্ল্যানেট আছে, তাতে আমাদের কি কোয়েশ্চেনের উত্তরটা হলো যে আর উই অ্যালোন কিনা? আনসারটার উত্তর আমরা এভাবে দেওয়া পছন্দ করব, যে যদি ডু লাইফ এক্সিস্ট ইন এনি আদার, তো আমরা তো প্রথমে, তুমি যদি আমাকে 30 বছর আগে জিজ্ঞেস করতে, 1980s-এ জিজ্ঞেস করতে যে লাইফ আছে কিনা, আমি বলবো তো কোনো এক্সোপ্ল্যানেটই পাওয়া যাচ্ছে না। আজকে বলবো যে চলো 5670টা এক্সোপ্ল্যানেট আছে, কিন্তু তাদের লাইফ আছে কি? এই প্রশ্নের উত্তরটা দেওয়া এখনো কঠিন। কেন? প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি আর লাইফ বলতে তুমি কি বোঝাচ্ছ? তুমি যদি if you are looking at a life which you are getting as same as earth, then you have some signature. If you are looking life like if you are going to extreme condition like very hot situation, then also you can get some microbes or you can get some bacteria, that might be life. But so if where you will look, প্রথম কথা হচ্ছে যদি তুমি আর্থ লাইক লাইফ চাও, তাহলে আর্থ লাইক অ্যাটমসফিয়ার যেখানে আছে সেখানে খুঁজতে পারো, আর না হলে তুমি এক্সট্রিম কন্ডিশনে খুঁজতে পারো। সিম্পলেস্ট ওয়ে খোঁজার জন্য হচ্ছে আর্থ লাইক অ্যাটমসফিয়ার থেকে খোঁজা। এবং these are few of the exoplanet system which has been detected. So can anyone volunteer to say if this planet has an exoplanet which may have or may not have life or not? The first one, it's a scale 6. Sorry for it is written in very small. Kono idea? So প্রথমে বলি যে this is the star, this is the orbit of the planet, and this is the habitable zone. So the whole orbit comes within the habitable zone. So there is a possibility that life can exist on that. There is a possibility of life can exist on that too.
Is there a possibility of life can exist in this one? Because, yeah, that's correct, because this is coming out and in of the habitable zone. So if it is in this part, then life may exist, but then the condition goes away most of the path. Here also there are, none of them actually have a total orbit which is in the habitable zone, and here only the one orbit in the habitable zone, others are not. So what we are looking for? We are looking for those systems which has an exoplanet which is within the habitable zone. Now, is this important to have, will be in the habitable zone? If you are searching for an Earth-like life, then yes. If you are searching for anything not Earth-like, then maybe you can find life here too. But this is very difficult when you have so many stars and then so many planets. Where you will look for? Now, what does it mean by look for? Like, when I know, okay, this is the planet, there might be life, then what I'll do, I will use all of my telescopes, all of the, maybe people are collaborating throughout the world, they will use their telescopes and look at the planet in their way, in different wavelength, and try to find the signature of life from there. So if you trying to find here, there is least probability than finding here. So what I'm saying, first you need to identify the habitable zone if you are trying to find Earth-like life. So please ask me anything, because I don't know. Yeah, any question? না, কিন্তু হ্যাবিটেবল জোনে না থাকলেও এটা কনফার্ম না যে তাতে লাইফ নেই। কিন্তু তুমি যদি আর্থে, আমরা জানি যে আর্থ হ্যাবিটেবল জোনে আছে, তারপরে এতে লাইফ আছে, অন্য একটা প্ল্যানেট যদি হ্যাবিটেবল জোনে থাকে, there is possibility that there will be life, but to confirm, so it will be a candidate. To make from change it to candidate to a confirmed life hosting planet, you need to do more research. Now, which planet you will take to do that research, because that research is very time consuming and resource consuming. Like, if you have a telescope, you have to observe that, like, not only simple telescope, you have to, if you want to do direct imaging or anything like that, you have to use your resources for a longer time, for a longer period, and do all the thing. So you better start from doing which is easier, and your more probability you have to find a life. But that does not mean there is no life on the other way, but to confirm that you need to search, and there is more probability of failure of that search. Yeah. সেটার রেঞ্জটা ঠিক করার জন্য তোমার ডিফারেন্ট অ্যাটমসফেরিক মডেল আছে। মানে ইন দ্য অ্যাটমসফিয়ার হাউ মাচ কার্বন ডাইঅক্সাইড ইউ হ্যাভ, মিথেন ইউ হ্যাভ, ওয়াটার ইউ হ্যাভ, নাইট্রোজেন ইউ হ্যাভ, নাইট্রোজেন অক্সাইড N2O you have. So there are people have tested changing all the parameters and then seeing like how water will be there or not, and then life, like if you have more nitrogen, then life can exist there or not. If you have less methane or more methane, life can exist there or not. So there are simulated aspects of that. Means you know, these are the conditions. If you have more of this, life cannot exist. Less of this, life cannot exist. So that's how you get that band. So that's how this atmosphere this is estimated. নির্ভর করে মাসের উপরে কিভাবে নির্ভর করে আমি তোমাকে একটু পরে দেখাবো। মানে মাস যদি ছোট হয়, হ্যাবিটেবল জোনটা কাছে চলে আসবে। কতটা কাছে চলে আসবে সেটা নিয়ে পুরো রিসার্চ হয়েছে। আমি ওটার কিছু একটা পার্ট আমি লাস্টের দিকে দেখাবো। মানে আমার রিসার্চের কিছু পার্ট ওর সাথে কানেক্টেড আছে, কিন্তু ওই এজের সাথে কিভাবে রিলেটেড হচ্ছে আজকে আমি দেখাবো না, কারণ ওটা জাস্ট এজের সাথেও ভ্যারি করবে, মাসের সাথেও ভ্যারি, প্রতিটা প্যারামিটারের সঙ্গে ভ্যারি করবে স্টার। ঠিক, আর কোনো প্রশ্ন? মুভিং
স্টার যদি মুভ করে তো হ্যাবিটেবল জোন যেটা বলছি সেটা স্টারের সাথে সাথে মুভ করছে। মানে তোমার আমি স্টারকে রেফারেন্স ফ্রেমে রেখে হ্যাবিটেবল জোনটা বলছি, রেফারেন্স ফ্রেমটাই যদি মুভ করে যায় তো তোমার হ্যাবিটেবল জোনটাও মুভ করছে। আর একটা ঘটনা হলো যে যতগুলো তোমার প্ল্যানেটস আছে সবাই একটা ডিস্কে থাকে, এটা জানো? হ্যাঁ, তো ওই যে ডিস্কে থাকে, ওই যে তোমার তো তো তার মধ্যে তুমি তোমার স্টার প্ল্যানেট সবই মুভ করছে স্টারের সাথে, তার সাথে হ্যাবিটেবল জোনও মুভ করছে, তো সেখানে কোনো অসুবিধা হচ্ছে না। সিস্টেমটা মুভ করছে, ডায়াগ্রাম চেঞ্জ হচ্ছে না, মানে পুরো সিস্টেমটা একসাথে মুভ করছে। হ্যাঁ, সরি আরেকটু জোরে বল। হ্যাঁ হ্যাঁ, সবগুলো ইনক্লুডিং না, আমি বলতে চাইছি এখানে তো সবগুলো ইনক্লুডিং যেগুলো আমরা বলছি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে আজকাল মাইক্রোবায়োলজিতে অনেক রিসার্চ হচ্ছে যাতে বৈজ্ঞানিকরা আগে বলেছিল এই কন্ডিশন হলে তো লাইফ সম্ভবই না, তারা সেই কন্ডিশনে গিয়ে দেখছে সেখানেও লাইফ আছে, অনেক এক্সট্রিম কন্ডিশনে। তো সেই জন্য আমি প্রথমেই বলছি যে আমি সেই রকম কোনো কন্ডিশনের অ্যাজিউম করে বলছি না যে এটা হবে কিনা, আমি হ্যাবিটেবল জোন আর্থ লাইক যেটা যাতে আর্থে পাওয়া যাচ্ছে সেই হিসেবেই বলছি। এখন ধরো কোনো মিলিয়ন ডিগ্রি টেম্পারেচারে যদি আজকে লাইফ পাওয়া যায়, যেতে পারে, এমনি যাওয়ার কথা না, কিন্তু যদি যায় আমি সেটাকে আর্থ লাইক লাইফ বলছি না, মানে আমি ডিস্টিংগুইশ করছি যে আর্থে যেরকম পাওয়া যায় সেরকম লাইফ খোঁজার চেষ্টা প্রথমে করছি, পরে সেরকম পাওয়া গেলে ওটাও দেখা যাবে। কিন্তু তার মানে এটা বলছি না যে আমি যদি ওই কথাটা বলি যে আমি যে কোনো লাইফ খোঁজার ক্ষেত্রে নামছি, তাহলে ওই যারা অ্যাস্ট্রোবায়োলজিস্ট আছে যারা বলছে যে ওরকম মতো আমরা পাচ্ছি, তো সেই লাইফটার কি হলো, আমি সেই লাইফটা খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করে এখন লাভ নাই, মানে আমি বলছি না যে লাভ নেই, আমি বলছি কঠিন। প্রথম যে আমাদের কাছে রিসোর্সেস আছে সেটার মানে ভালো ইউজ হবে না সেভাবে ব্যবহার করলে, সেই জন্য সেটাকে আমি ডিস্টিংগুইশ করার জন্য আর্থ লাইক আর নন আর্থ লাইক বলছি। কিন্তু আর্থে যা যা পাচ্ছ সেটা আর্থেই তো পাচ্ছ, সেই অ্যাটমসফিয়ারেই পাচ্ছ, এবং সেগুলো সব আমরা ওগুলো খোঁজার চেষ্টা হবে যে ওই হ্যাবিটেবল জোনের মধ্যে যেগুলো আছে সেগুলো বাইরে যারা থাকবে সেগুলোকে দেখার জন্য আমি তো ওটাই বলছি। ধরো তোমার কাছে যদি 100টা টেলিস্কোপ থাকে, তুমি 100টা টেলিস্কোপ 100টা স্টার প্ল্যানেটের পিছনে লাগিয়ে দাও, তোমার কাছে আছে তো গুনে গুনে একটাই। আমাদের ইন্ডিয়াতে দেখো না যে কতগুলো এত কষ্ট করে করে এক একটা বানাচ্ছে। এবার আমি বলছি না যে ওই টেলিস্কোপটা প্ল্যানেটের জন্য বেস্ট কি বেস্ট না সেটা বলছি না, আমি বলছি যে তুমি যদি রিসোর্সেস ধরো একটা টেলিস্কোপকে একটা প্ল্যানেটের পেছনে করো, ধরো 5 দিন টাইম দাও, 10 দিন টাইম দাও, এগুলো ফেইন্ট। তো ফেইন্ট হলে তোমাকে নাম্বার অফ নাইটস বেশি হতে হবে, কন্টিনিউয়াস অবজারভেশন হতে হবে, এরকম করার পর যখন তুমি জানতে পারবে অন্য সিগনেচার ধরার চেষ্টা করবে যাতে লাইফ থাকলে কি সিগনেচার হয়, না থাকলে কি সিগনেচার হয়। এবার সেই সিগনেচারটা করার চেষ্টাটা তার উপরে করাটা বেটার না যে অলরেডি হ্যাবিটেবল জোনে আছে। মানে তুমি যেটা হ্যাবিটেবল জোনে নাই তাতে অলরেডি আমরা জানি যে না হওয়ার সম্ভাবনা বেশি, তার পিছনে তো করে দেখলাম পেলাম না, লাভ কি হল? যার হ্যাবিটেবল জোনে আছে তার মধ্যে যদি পেলাম, তাহলে সেটার পরে আরো অন্যান্য জিনিস রিসোর্স ইউজ করে কনফার্ম করা যেতে পারে যে এটা একটা প্ল্যানেট, তো একটা তো পাই যাতে লাইফ আছে, বুঝতে পারলে? হ্যাঁ বল। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সোলার যদিও এটা একদম ডিফারেন্ট কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনটা ভ্যালিড যে আমরা কেন সাইকেলটা পাচ্ছি। তো সেটা আমরা পাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের সানের মধ্যে যে ডায়নামো মেকানিজম কাজ করে। ডায়নামো কেন হয় আমি তোমাকে সান আর ওগুলোর স্ট্রাকচারটা একটু পরে বলবো, তারপরে ব্যাখ্যা করব কেমন করে স্পট সাইকেল কাজ করে, তখন তোমার এটার উত্তর দেবো, ঠিক আছে? আর কোনো প্রশ্ন এই মোমেন্টে? তো আমি যেটা বলছিলাম যে সো দিস ইজ এ সিমুলেটেড ইমেজ of an Earth 2.0 which is simulated by the STSCI
So they did it, STSCI and NASA, they did it with combining all the images. So this is a simulated image. So the plan is, there is an observatory called Habitable World Observatory, which will be launched in 2045. And then the plan is they will, with their specifications of their detection and all the thing, they should find 25 Earth-like planet in habitable zone. So among which they have simulated one of this. This is a very interesting thing, maybe you will like it. Now what I want to say, there is a host star plays crucial role, and planet's magnetic field and planet's atmosphere also play a crucial role. So to start answering those questions which comes from the stars, I need to give you a brief, anybody have seen this diagram, HR diagram? Okay. So that's a good thing that most of the people have seen this. So this axis is called spectral type, and this is luminosity, and the main sequence, whoever skip that part, main sequence is, this is called main sequence, and most 99% of the stars lie in this. So I will now focus on this part, like from where F, G, K, M, and we'll talk more about on those stars. So when we think of a star, the first picture which comes to our mind is sun. Now we can see the sun is the photosphere of a star of the sun, but there are spectral type from late F to early M. As you all know what a spectral type is. So late F to early M, that part I just said, they also have the same internal structure, and these stars has a convection zone and a radiation zone. This is very important when you want to understand the dynamo. Like there is a convection zone is outside and radiation zone in inside for those stars of FGKM. Now there is an interface called tachocline where stars' magnetic field is strengthened and organized. Now this magnetic field you cannot see directly. What you can see is the effect of their magnetic activities. Those activities are dark spot cycles and flares. The spot cycles which you are talking about, I will tell in detail. So now this is the sun, a G-type star. If you go to F-type, what difference you are seeing? Like what is happening from here to here? Like the thickness of the convection zone to radiation zone decreases. Here the yellow part is convection zone to radiation zone increases. So it becomes less active here and more active on the other side. Now when a star evolves, what happens? The star's radius increases, and anything else changes apart from radius? Anybody else can detect anything? So from here, when a star evolves, it becomes like this. So radius changes. So radius is this big thing, and the ratio of the thickness of convection zone and radiation zone also changes. So, and it increases, right? Like yellow portion increases. So it becomes more active. Now, when it becomes more active, we have more magnetic activities, and then this is the stars are found to be host star in most of the exoplanet detected, on which most of the exoplanet detected. Now, anybody have seen this picture before? No? This is a very famous picture taken by Richard Carrington in 1859. So he was an astronomer, and this is the first evidence of a solar flare. So Richard Carrington was an astronomer. He was drawing, he was observing actually sunspots. Maybe you people also do. In my masters, I have to do, like, there is a small telescope and do spot the dark spot and get the sunspot and draw the sunspot. So that's the same thing he was doing in 1859. What happens after suddenly there is a two very bright spot comes on his
canvas, and he said like it was means he have never seen something like that. That was the first flare which was ever detected. And what happened after this? When this event happened, 12 hours after this, there was the telegraph line, people got shocked, and then there is auroral activity. Anybody have heard of aurora? Okay, so aurora is bright thing in the bright light in the sky, you can see, and so you cannot see it here, but any country like near the pole you will see it more. You can maybe see here. So auroral activity was also detected. So this was the first detection of a star spot, and that spot was like that size, that big size. Like if it is the solar disk, this is the size of the spot which Richard Carrington detected. Now, this is the normal sunspot which we detect nowadays, and this is the flare. And we now see this is the sunspot size what we see in sun, and this is the star spot size what we see in the star. So how much active these stars are, and this is one of the giant stars. So, and how do I get that? There is a method called Doppler imaging by which you will learn later. So by which you can get this star spot. Now this is one spot cycle. See, what you asked is the 11-year solar cycle. What this is showing, that is different cycle. That is a rotational modulation. And what is that? Like if you have a spot like star spot or sun spot, and the sun is rotating or the star is rotating, what will happen? You will see the intensity is increasing and decreasing. So why it is increasing and decreasing? When this spot is in front of you, then you will getting less light, and due to the geometry, like when it is going behind, you are getting more light from this star, right? So you have a cycle for that. So now another thing I would like to say, like for the flare. So there are, I just want to introduce you, there are 4 classes of flare in solar flares: B, C, M and X. So X class is very powerful flare, like the B to C is 10 times more, C to M is 10 times more, M to S is 10 times more powerful. Now this is a flare on 2003 on solar flare, and this is one of the highest ever X-ray ever flare on the sun ever detected, and it is on 2003. Look how the flare looks like, and it is the X28 class flare. So the satellites cannot have a very good image of this. Now flare on solar type stars is more than X 100,000. So they are super flares. They are very big. Now for the solar flare, this loop is like few percent of solar radii, whereas for stellar flare it is 20% of stellar radii. Now one more basic thing I would want to say here: when you are looking a star in optical, you are seeing the photosphere, and when you are looking with ultraviolet, you are looking at the chromosphere, and in upper and with X-ray you are seeing the corona of the star. So this is very important when you will study a star with different wavelength. Like if you are using X-ray telescopes, you are actually looking this portion of a star, like an upper layer of the star, whereas with optical telescope you are looking at the bottom layer of the star. Now, since I should give you the preliminary knowledge, so this I think it is very important as how you will get this optical, infrared or X-ray flare, X-ray observations. So this is the 36-inch refractor. 36-inch means 1 meter refractor of 1888, and so you see there is a lens here, and the refractor works like you all know. I think you have the optics class already. So means I'm just giving you for a specific reason, but just let me finish this.
So there are prime, Newtonian, Cassegrain and Coude. So you have different light path and you have different types of reflecting telescope. For X-ray, you cannot do the same way you focus the light, because the X-ray, if you have a reflector like this, X-ray will go through the reflector or refractor, nothing. Normally what you can do with optical refractor can focus the X-ray light, so people do this technique. And what is the technique? You can see there is a parabolic reflector, but it has a low grazing angle, so light will come through this and it will fall to the angle with a very low angle. This is called grazing angle, and then again will reflect from here. So 2 times it will be reflected, and then it will be focused to very faint. It will be a very faint X-ray image. Therefore, there is nested like multiple reflector, and they will get the X-ray images. So this is this kind of X-ray reflector is used in AstroSat satellite sent by ISRO. Now, this is SWIFT, NASA. So here you have a Barr Stellar telescope. These two, you have the same reflector I just told. This is European Space Agency XM Newton satellite. And then, should I tell something little in depth about what I work, like what we do when you have the X-ray observations? Okay, so for example, this is a light curve of, I will not go in much detail, but let's give you some glimpse. So this is a light curve. Light curves means time versus intensity. So what you are seeing, a light source in time, and you see that it becomes bright and then it goes down. So this is how X-ray flare looks like. An example, like say, and on a flare on a star, particular star. It happened in 15 January 2015, and then we do something called time dissolved spectroscopy. I know it is a difficult term, but the meaning is in different time you want to get the spectra. There are methods different. So I said like optical photons and X-ray photons is collected differently, and that's how you have a advantage of getting spectra and the intensity at the same time. That's how you can get time dissolved spectra at whichever time you want. And then if you do, so this is the quiescent spectra of this part. And then if you want to get the, so it is fitted with some Bremsstrahlung temperature. I'm not going to in detail, but these are the flaring spectra. So each spectra you are seeing evolving at different time. Now, I know it's getting much complicated, but just stay with me. The point is, you are getting some light curve and some spectra, and you are getting these parameters are physical parameters of the stars. So you cannot spatially resolve the star like the sun, but this is another star. You can only see a dot, but with their light you can have some information like how much temperature of the star has, how much abundance of the star is, how much dense is of the star is. So you have some physical observational parameters, and there are some physical models. I think I should skip that part, but you will get a length of the flaring loop here, and then so you will have some physical information, and then you will get the loop height. Now this is one of the things I promised I will tell you, like what is the habitable zone changing with stellar mass. Someone asked me, who is the question? Yeah. So this is the stellar mass, and this is the habitable zone. This is the theoretical current, theoretical habitable zone. Why I am saying current? Because I am working on this with this group to change this habitable zone from this now, because I'm trying to add some other parameters. I'll tell you in a minute. So there is a 1 solar mass star and 0.1 solar mass star. This is in log scale, okay?
and this is the distance from the star's center to any astronomical unit, to any of the maybe planet is here. So and this blue line shows the star's surface. So this is how habitable zone looks like with the current theoretical model. Now there is a problem. When the current theoretical model was developed in 2013 and 2014, they didn't consider the effect of the flares and coronal mass ejections, and that thing I'm working on to add up, and most probably this thing is getting unchanged. But here, look at this flare, like the flare loop top. So this is the flare loop height. Flare loop top is 0.01 AU and it is like 0.03 AU. So it's a planet here will be like very near to the flare loop top, and then the time which will affect here will be less. The coronal mass ejection emitted from this point will be very much affected to there. So but we don't have at this moment correct model. I am providing theoretical evidences, like I'm doing X-ray observations, analyzing them, trying to find the parameters for flares and coronal mass ejection, and adding up and trying to find what will be the exact habitable zone will be. So this is the flare parameters you're looking at. There are only few CME observation has been done. So as a NPP fellow, I am just increasing this number, so it will be, maybe we'll have more information after a year or two, I think in a year. So then we can have a better estimate of exactly how this habitable zone will look like. And then for you people, I just thought to summarize like which area you should focus on. The concept of solid state physics, electronics, electricity, magnetism helps in building the satellite, advanced telescopes. Now electricity, magnetism, dynamo theory, fluid dynamics, nuclear particle physics helps us understanding stellar structure, evolution on atmosphere, and habitable zone calculation needs space weather, Earth's magnetic field structure, magnetic activity for host stuff. So if any people of you are especially interested in any part of that, you should study that particular thing in more detail. And recent discoveries, I also promise that I will talk about recent discoveries and future missions. So right now, current space weather models, the effect, so we know already 5,600 plus confirmed exoplanet is there, and habitable zone calculation is going on, which I'm also part of right now. And then this 25 habitable Earth-sized planet is planned to find exactly habitable planets, not like planet in habitable zone, but the launch date is 2045. I think that is what you people can focus on, because that I think I will be older by then. So that's all for you now. Thank you. Any questions, please? Any questions from behind? Yes. আমি ওটার স্পেশালিস্ট না, আমি এ ব্যাপারে কমেন্ট করতে চাইছি না। একবার বল। কোন জিনিসটা ব্ল্যাক হোলের চারিদিকে রিভলভ করছে? ওখানে যাই হোক, মুভিতে যেটা তোমার যে দেখিয়েছিল, যে তোমার যে স্ট্রাকচারটা দেখিয়েছিল, সেই স্ট্রাকচারটা ছিল ওরা নাসার এদের সঙ্গে আলোচনা করেছিল যে ওই কিভাবে দেখানোটা ঠিক হবে, কিন্তু বাকি মুভির জিনিসগুলো নিয়ে আমি কমেন্ট করতে চাইছি না, ওটা মুভি।
একটু জোরে বল। ওখানে জল পাওয়া গেছে, এটা এটা শিওর, মানে শিওর কিনা, মানে যথেষ্ট এভিডেন্ট যে জল পাওয়া গেছে, কিন্তু লাইফ পাওয়া গেছে কিনা সেটা এখনো অতটা ইয়ে না, মানে কনফার্ম না। লাইফ বলতে আমরা যে লাইফটা বুঝি সেটা কনফার্ম হয়, মানে লাইফ থাকার উপযুক্ত অনেক কিছু এরকম অনেক স্টারই পাওয়া যাচ্ছে, অনেক এক্সোপ্ল্যানেটেই পাওয়া গেছে যে আর্থ লাইক অ্যাটমসফিয়ার পাওয়া যাচ্ছে, অ্যাটমসফিয়ার পাওয়া যাচ্ছে বা হয়েছে, কিন্তু কনফার্ম যে লাইফ আছে সেটা এখনো পাওয়া যায়নি না। ঠিক, হ্যাঁ। হুম। না, ওরা তো তোমার প্ল্যানেটের আমাদের সোলার সিস্টেমটা তো অবজার্ভ করে চলে গেল, তারপরে ওরা যেটা মানে মানে তুমি সেভাবে দেখো, আকাশের একটা স্কোয়ার ডিগ্রির মধ্যে তোমার প্রথমে তো যা কিছু থাকতে পারে। এবার তুমি যদি প্ল্যানেট খুঁজতে চাও, তোমাকে প্রথমে তো স্টারের অ্যারাউন্ডে প্ল্যানেট হতে হবে, প্রথমে তো স্টারটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে তুমি যদি ওই যে মেথডে বেশিরভাগ খুঁজে পেয়েছে যে ইয়েতে ট্রানজিট মেথডে, সেটা হলে তোমাকে অনেকগুলো অরবিট অবজার্ভ করতে হবে, তারপরে সেটা ট্রানজিট মেথডে কিনা বলতে পারবে। যদি রেডিয়াল ভেলোসিটি মেথডে খুঁজতে চাও, তাহলে তার জন্য রেডিয়াল ভেলোসিটি কার্ভ লাগবে, একটা পুরো অরবিটের অবজারভেশন লাগবে, তারপরে করতে পারবে। ওটা তো তোমার ইমেজ নিচ্ছে, কনফার্ম কেমন করে করবে যে ওটা তোমার একটা স্টার প্ল্যানেট, মানে তুমি কিছু দেখতে পারো, তুমি জানো যে এটা এই জিনিস, ওর কাছে গেলে কিছু ফটো তুললে ওয়েল অ্যান্ড গুড, বাট তুমি যদি কনফার্ম করতে চাও যে এটা এক্সো প্ল্যানেট, এটা স্টার, এটা প্ল্যানেট, এক্সো প্ল্যানেট, তারপরে তুমি কনফার্ম করতে চাও প্রাণ আছে, তোমাকে অনেক বেশি টাইমের অবজারভেশন টাইম দিতে হবে তাতে, বুঝতে পারলে? মানে ওটা কিন্তু তোমার অবজার্ভ করছে ফ্লাই বাই মিশন, তো ওটা তো তোমার কাছে আর কি আছে, মানে না করে, মানে এমনি কোনো রেকর্ড তো নাই যাতে করে উঠতে পারেনি, কিন্তু করার কথাও না, মানে এক্সপেক্টেডও না যে ভাই ওটা করবে, মানে ওটা গেল, ফটো তুললো, চলে গেল, ফটোটা কি তুমি বলবে কেমন, বুঝতে পারছো? হ্যাঁ, হবিটেবল ওয়ার্ল্ড অবজারভেটরির উপরে এটা রিসেন্ট এই 2024 লঞ্চ হয়েছে, না 2023 থেকে চলছে। ওরা নাসা $50 মিলিয়ন কংগ্রেস থেকে, মিলিয়ন এখনো, প্রথমে তো $1 বিলিয়ন প্রজেক্ট, প্রথমে নাসা কি করে, একটু একটু করে ছাড়ে। প্রথমে বললো যে আমরা প্রথমে নাসাকে কংগ্রেস মানে হলো আমাদের যে পার্লামেন্ট, হ্যাঁ, মানে আমাদের যে পার্লামেন্ট সেটা ওদের ভাষায় কংগ্রেস বলে। তো নাসা সরকারি সংস্থা, ওদেরকে লিখে টিখে বলতে হয় কংগ্রেসকে যে যাও তোমরা এটাকে পাস করো, ওটা পাস করলে পরে ও তখন বলবে যে হবে। তো প্রথমে ওরা প্রপোজাল লিখলো, জমা করলো, $50 মিলিয়ন ছেড়েছে, প্রিলিমিনারি রিসার্চ করে দেখাও, যদি তোমাদের রিসার্চ আমার পছন্দ হয়, কংগ্রেস বলেছে, তাহলে আরও টাকা দেবো, আর যদি না হয় স্ক্র্যাপ করে দেবে, তবে রিস্ক আছে। তো যারা রিসার্চ করছে এখন, $50 মিলিয়ন মানে অনেক জনের অনেক স্যালারি পার হয়ে যাবে তাতে, কিন্তু চলছে। এবার ওটা তোমার এই বছরের প্রি ফেজ এ বলে, ওদের মধ্যে না ফেজ এ, ফেজ বি, ফেজ সি, ফেজ ডি হয়। ফেজ এর আগে প্রি ফেজ এ বলে একটা পার্ট আছে, মানে ডিজাইনেরও আগে, যখন সবাই চিন্তা ভাবনা করছে কিরকম হলে ভালো হয়, সোলার প্যানেলটা এখানে লাগাবো না এখানে লাগাবো, এখানে লাগাবো না এখানে, তো এই ধরনের যেগুলো চিন্তা ভাবনা, এই জিনিসটা থাকবে কি থাকবে না, থাকলে কত প্যারামিটারের থাকবে, ধরো তো এই ধরনের এগুলো চলছে এখন। তো ওটার লঞ্চ ডেট এখন, টেন্টেটিভ লঞ্চ ডেট হচ্ছে 2045। তো তখন মানে এ বি সি ডি করে যে লঞ্চটা যখন হবে, তারপরে 5 বছর অবজার্ভ করবে, তারপরে ওটা তোমার যে ডাটাটা আনবে সেটার অ্যানালাইসিস করে তুমি বলবে প্রথম এক্সোপ্ল্যানেটের আবিষ্কার হয়তো তোমরা করবে। এই জন্য বলতে পারছি ততদিনে এটা অনেক ডেভেলপ হয়ে যাবে। আর তোমরা যদি এখন ইন্টারেস্টেড হও, এখন থেকে এগুলোতে ইনভলভ হও, মানে আমি বলছি না হতে, মানে ইন্টারেস্ট হয় কারো, তাহলে সেগুলো অবশ্যই ফিউচারে লাভজনক হতে পারে। কোনটা বলো তো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, থামো এক second। এই যে এই চারটা, তো ট্রানজিট মেথডটা হচ্ছে যে ধরো ট্রানজিট তখনই পাওয়া যাবে যখন তোমার সিস্টেমটা এজ অন মানে হলো একটা স্টার এখানে আছে, একটা প্ল্যানেট এভাবে ঘুরছে, ও কোনোদিন ট্রানজিট করবে না। একটা স্টার এখানে আছে, একটা প্ল্যানেট এভাবে ঘুরছে, তখন এক্লিপসড হবে, মানে ওটার সামনে আসে। তো এই যে প্ল্যানেটটা অন্ধকার থাকবে ওর সামনে, তো কিছুটা স্টারের আলোটা তুমি স্টারকেই দেখতে পাচ্ছ, প্ল্যানেটকে দেখতে পাচ্ছ না। যখন প্ল্যানেটটা সামনে এলো কিছুক্ষণের জন্য ডিপ পাবে, সেই ডিপটা আবার কিছুক্ষণ পর সরে যাবে। সেটার মাল্টিপল অবজারভেশনের পর প্রথমে তো ওকে কনফার্ম করতে হয় যে ওটা স্টার স্পট না। সেটা কনফার্ম করার কিছু টেকনিক আছে, যেমন স্টার স্পট হলে পরে কয়েকটা মানে ও কিছুক্ষণ টাইম থাকে, স্পট অনেক দিন মানে লিভ হয়, মানে বাঁচে না আর কি তোমার। তো ওখানে তোমার ওগুলো আইডেন্টিফাই করে এই যে মেথড, এটা হচ্ছে ট্রানজিট মেথড। ট্রানজিটের মেথডের মধ্যে ডে টাইম ট্রানজিট, লাইট টাইম ট্রানজিট অবজার্ভ করে। মানে এই যে ধরো তোমার স্টারটা এই যে ঢুকবে, এই এই মানে প্ল্যানেটটা স্টারের ট্রানজিট করার মুখে, এটাকে বলা হয় নাইট টাইম। ওইদিকে যখন পেছন দিকে যখন ঢোকে ওটা ডে টাইম। তার স্পেকট্রোস্কোপি করে লোকে, তার একটা আলাদা মানে ফিচার পাওয়া যায়। ওই নাইট টাইমে তুমি রিফ্লেক্টেড লাইটটা পাবে, ডে টাইম একটা ব্যাপার আছে, ডে টাইম ভার্সেস নাইট টাইম নিয়ে পুরো রিসার্চ একটা আলাদা। ওটা হলো ট্রানজিট। রেডিয়াল ভেলোসিটি হচ্ছে রেডিয়াল ভেলোসিটি আর মাইক্রো লেন্সিং। রেডিয়াল ভেলোসিটি মেজারমেন্ট যখন হয় তখন তোমার মানে ধরো বাইনারির ক্ষেত্রে, তো তুমি একটা ধরো বাইনারি আছে তোমার, ব্লু শিফট রেড শিফট হয়, তুমি ওখান থেকে ব্লু শিফট রেড শিফট জানো মানে ব্যাপারটা না? বাইনারি স্টার আছে, এবার ধরো তুমি যদি একটা স্পেকট্রা দেখো বা ধরো একটা নর্মাল স্টার আছে, এবার তুমি যদি ধরো একটা স্টারের মধ্যে যদি একটা স্পট থাকে, স্পটের কথা বলে যাও ওটা আরো বেশি হবে, মানে যদি ধরো একটা স্টার আছে, দুটো স্টার আছে ধরো, এবার তুমি যদি ওর স্পেকট্রাটা পেয়েছো, এবার স্টারটা যদি এইভাবে ঘুরছে, তো এই যে স্টারটা যদি তোমার দিকে আসছে তার জন্য তুমি একটা শিফট পাবে স্পেকট্রাম, সেটা ব্লু শিফট। তোমার আইডিয়া আছে এখন ডপলার ইমেজিং, ডপলার এগুলোর আইডিয়া নেই? আচ্ছা, ধরো কোনো ট্রেন যদি তোমার কাছে আসে, আওয়াজের একটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ শোনা যায় না? তো ওই যে ফ্রিকোয়েন্সি চেঞ্জটা শুনছে কারণ ট্রেনটা কাছে আসছে বলে। ওরকম ধরো একটা স্টার তোমার কাছে আসছে, তার জন্য যে ভিজুয়ালি যা দেখছো তার একটা ফ্রিকোয়েন্সির চেঞ্জ আসে, আবার যখন পেছনে যাচ্ছে তার একটা ফ্রিকোয়েন্সির চেঞ্জ আসে। দুটো একটা বাইনারি স্টার যখন দেখছি তখন দুটো স্টারকে একসাথে দেখছি, একটা স্টারের জন্য একরকম ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, একটা জন্য আরেক রকম চেঞ্জ হয়, সেইটাকে ডপলার শিফটের ভাষায় ব্লু শিফট আর রেড শিফট। ওই দুটোর স্টাডি করলে তুমি রেডিয়াল ভেলোসিটি বের করতে পারো, বুঝতে পারছো? ওখান থেকে তুমি ওই মেথডে প্ল্যানেট আর ইয়ের থেকে বের করা যায়। মাইক্রো লেন্সিং যে মেথডটা, হ্যাঁ মানে ওখানে তোমার রেডিয়াল ভেলোসিটির মেথডে দুটো অবজেক্টকে জেনারেলি দুটো স্টার দেখা হয়, 3 নম্বর অবজেক্ট থাকতে পারে করে একটা, মানে তুমি ওখানে হিসাব মিলবে না যদি আরেকটা অবজেক্ট না দাও। মানে আমি ওদের এক্স্যাক্টলি পদ্ধতিটা আমি ফলো করিনি, মানে তোমাকে আমি দেখে বলতে পারবো, বাট এই মোমেন্টে মনে পড়ছে না এক্স্যাক্টলি কি করেছে। বাট জেনারেলি যেটা করে, যদি ধরো দুটোর রেডিয়াল ভেলোসিটি পাও, 3 নম্বর থার্ড অবজেক্টে নাও দেখা যায়, তুমি থার্ড অবজেক্ট আছে ওটা বুঝতে পারো, ওই ফ্রিকোয়েন্সি দুটোর মানে A+B+C হওয়ার কথা হচ্ছে না। এটা আর স্পেশালি প্ল্যানেটের ক্ষেত্রে কিভাবে করছে আমি তোমাকে, তুমি চাইলে আমি দেখে বলতে পারি, অনেক পেপার আছে, আমি এখন ওই বিষয়টা পড়িনি। মাইক্রো লেন্সিং এর ব্যাপারটা হচ্ছে যে ধরো একটা স্টার এর একটা স্টারের পেছনে ধরো তুমি একটা আরেকটা স্টার আছে, এবার ওটাতে লাইটটা তোমাকে ওই গ্র্যাভিটেশনালি লেন্সড অবজেক্ট নাম শুনেছো না, লেন্সিং এর থেকে, তো তোমাকে ওখানে মাইক্রো লেন্সিং এ যারা ধরো কাজ মানে
ওই ওটাকে কাজে লাগিয়ে ওরা কেমন করে প্ল্যানেট করেছে, সংখ্যাটা খুবই কম, আমাকে দেখতে হবে কিভাবে ওরা করেছে। কিন্তু ওটা আরেকটা মেথড, গ্র্যাভিটেশনাল লেন্সিং এ অনেকেই কাজ করে, তাতে তোমার ওই মানে পেছনের যে স্টারটা সেটার লাইটটা যখন ম্যাসিভ কোনো অবজেক্টের পাশ দিয়ে আসে তখন সেটা ওর এটা চেঞ্জ হয়ে যায়। তার ফলে তুমি পেছনের স্টারের অনেকগুলো ইমেজ দেখা যায়, সেখান থেকে তুমি বুঝতে পারো যে মাঝখানে একটা ম্যাসিভ বডি আছে। এই ক্ষেত্রে কি করেছে আমার, হ্যাঁ মানে ব্ল্যাক বডি না, মানে ব্ল্যাক হোল হতে পারে বা কম্প্যাক্ট অবজেক্টের নিউট্রন স্টারও হতে পারে, যে কোনো হতে, কিন্তু আমি এক্ষেত্রেটা আমি এই মোমেন্টে বলতে পারছি না, মানে দেখে আমি বলতে পারবো। হ্যাঁ অনেক এফেক্ট আছে, মানে বাইনারি স্টারের ক্ষেত্রে হ্যাবিটেবল জোনটা পাল্টাবে কিনা, মানে বাইনারি স্টারের ক্ষেত্রে হ্যাবিটেবল জোনটা অন্যরকম হবে, সার্কেল হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাইনারি স্টারের ওদের নিজেদের মধ্যেকার যে ডিস্ট্যান্স সেটাও একটা রোল প্লে করবে, মানে বাইনারি স্টারে তখন তোমাকে অন্য মানে আরো অনেক কিছু কনসিডার করতে হবে, ওদের মোশনের জন্য সিস্টেমটা আনস্টেবল হওয়ার চান্স থাকে। মানে বাইনারি শুধু না, অনেক মাল্টিপল স্টেলার সিস্টেম, বাইনারিতে তুমি তাও হ্যাবিটেবল জোন পাবে, সেটা ওই 8-এর মতন দেখতে খানিকটা হবে, কিন্তু এই হ্যাবিটেবল জোন হবে না, এটা সিঙ্গেল স্টারের জন্য। যত ফ্ল্যাকচুয়েট করবে তত লেস প্রবাবল যে ওতে প্ল্যানেট থাকতেও যদি বা পারে, প্ল্যানেট থাকলেও লাইফ থাকার সম্ভাবনাটা কম হয়ে যাবে। কিন্তু কে জানে যে এক্সট্রিম কন্ডিশনেও যেমন লাইফ থাকতে পারে, ওরকম কোনো লাইফ যদি ইভলভ করে যে ওরা ওই সিচুয়েশনেই থাকার জন্য রেডি করে নিজেকে। বুঝতে পারছো আমি কি বলছি? মানে আমরা আজকে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে এভাবে আমরা হিউম্যানে পরিণত হয়েছি, অত এক্সট্রিম মানে ওই সিচুয়েশন গুলো যদি তুমি আজকের দিনে দেখো, অনেকে লাইফ হ্যাবিটেবল বলে মনে নাও করতে পারে। বুঝতে পারছো কি বলছি? মানে এভলিউশনটা খুব কঠিন বিষয় এই ব্যাপারে। তবে লিস্ট প্রবাবল, আমি অ্যাজ এ সায়েন্টিস্ট প্রবাবিলিটি বলতে পারি, এর বেশি বলা এখনকার মতন সম্ভব না এই মোমেন্টে আমার জন্য সম্ভব। হ্যাঁ বলো, একটু জোরে বলো না। What is the use of gravitational wave astronomy? গ্র্যাভিটেশনাল ওয়েভ অ্যাস্ট্রোনমি অ্যাকচুয়ালি কি হয়, তোমার ধরো তোমার যখন মাল্টিপল কম্প্যাক্ট অবজেক্ট মার্চ করে তখন তুমি সেখান থেকে তুমি মানে সেই জিনিসগুলো ওরা স্টাডি করে। ইউজ বলতে গেলে তুমি মানে যে জিনিসটা ওখানে তোমার একটা আজকে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছি, ধরো মিল্কি ওয়ের সঙ্গে অ্যান্ড্রোমেডা যদি ভবিষ্যতে মার্চ করে তাহলে আমাদের কি হবে সেটা বোঝার জন্য সেই জিনিসগুলো আমাদের তো টুলসগুলো থাকা দরকার না। তো ধরো নিজেদেরকে রেডি করার জন্য, আমার ক্ষেত্রে থেকে এটা অনেক দূর, আমি জাস্ট প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য বলছি, কিন্তু সেটার মানুষ কিউরিয়াস কোনো রিজনে না, জানার জন্য। এবার ধরো তুমি যদি জানতে পারো যে একটা কোনো সিস্টেমে মার্চ করলে কি হয়, তাতে তোমার যদি ফিউচারে কোনো নিজেকে তৈরি করার থাকে সেটা মানুষ করবে। হ্যাঁ বল। না, এটা খুব ভালো প্রশ্ন। এই যে প্রথমে আমরা ডিটেক্ট করলাম, এটা ডিটেকশন প্ল্যানেটের। এবার লাইফ আছে কি নেই জানার জন্য ধরো তোমার জানা গেল যে ওই প্ল্যানেট একটা আছে, তারপরে আমরা জানতে পারলাম এগুলো করে যে হ্যাবিটেবল জোনের মধ্যে আছে। এবার ধরো যদি প্রাণ থাকে তাহলে কিছু এক্সট্রা সিগনেচার হয়, যেমন ধরো আজকে ধরো যদি প্রাণ যদি ধরো আমাদের মতন
আমাদের সিস্টেমের মতন মানে আমাদের মতন ইমপ্রুভ হয়, যারা লাইট জ্বালাতে জানে, তা তুমি তাদের মধ্যে পুরো সিস্টেমকে বাইরে থেকে দেখছো একরকম দেখছো। কেমিক্যাল কম্পোজিশনে যদি ধরো কিছু ধরো যারা বায়ো কেমিস্ট্রি নিয়ে মানে বায়ো অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যারা স্টাডি করছে, ওরা আর্থকে দূরে রাখলে পরে কেমন তার সিগনেচার পাবে সেটা স্টাডি করছে। আজকে ওই স্টারটা থেকে তুমি আজকে ওটাকে তুমি ডিটেক্ট করে নিলে, ওই মেথডে পারলে না, তারপরে তোমার কাছে আরও মেথড আছে ডাইরেক্ট ইমেজিং মেথড। ডাইরেক্ট ইমেজিং মেথডে ওরা ক্যালটেকের গ্রুপটা এটা নিয়ে কাজ করছে। ক্যালটেক হচ্ছে তোমার ওয়েস্ট ইউএস এর মধ্যে, সাউথে লস অ্যাঞ্জেলেসের কাছে আছে। তো ওরা কি করছে, ওই পুরো স্টারের মধ্যে ওরা করোনোগ্রাফ বানিয়েছে, স্টারটাকে আটকে দেওয়া, স্টার লাইটটা আটকে দেওয়া। মানে ওরা শুধু বানায়নি, সবাই মিলে বানিয়েছে, মানে লিড করছে বলবো, সরি। তো ওই যে তোমার করোনোগ্রাফ বানিয়েছে, এবার ওখানে তুমি প্ল্যানেটটাকে পুরো একদম আলাদা করতে পারো, করে তার লাইটটাকে তুমি দেখতে পারো তার মধ্যে কি আছে না, মানে তার লাইট মানে তার রিফ্লেক্টেড লাইট, সেই তার মধ্যে তুমি যেগুলো যেগুলো স্পেকট্রাল ফিচার পাচ্ছ সেটা ওই আর্থকে দূরে রাখলে তার সঙ্গে মিলছে কিনা, যদি মিলে তাহলে থাকার সম্ভাবনা বাড়ছে। ধরো জল থাকলে কি ফিচার দেখা যায়, তুমি ওর মধ্যে জলের ফিচার পাচ্ছ কিনা, তাহলে তুমি ওর মধ্যে তার বলতে পারো ওর মধ্যে জল থাকতে পারে। মিথেন থাকলে কি হয়, তার মিথেনের ফিচারটা ওর মধ্যে পাচ্ছ কিনা। তার মধ্যে যদি টেম্পারেচার সাডেন চেঞ্জ করে তার ফিচার তার জন্য স্পেকট্রাতে কিছু চেঞ্জেস আছে, ওটা পাচ্ছ কিনা, ওটা তুমি ওখানে দেখতে পারো। মানে তোমাকে প্রথমে জানতে হবে কাকে দেখবে, তারপরে তোমার কাছে অনেক কিছু টুল আছে, কিন্তু এই প্রতিটা জিনিস দেখতে মাসের পর মাস লাগবে। মানে যে আগে কনফার্ম হয়ে যাওয়ার পর যেটাকে আমি দেখব, তারপরে তো তুমি ওর পিছনে লেগে পড়বে, মানে সব যা যা তোমার কাছে রিসোর্সেস আছে ওটা। কাজে প্রথমে ডিটেকশন মেথড ডিটেক্ট করে দিলে এটাই যথেষ্ট যে আমার প্ল্যানেট খুঁজে দিলাম। তারপরের কাজটা ওই যে 5600 এর মধ্যে ওরা কনফার্ম করে দিয়েছে, এরা মানে অনেক মেথডে কনফার্ম করার জন্য ওগুলো মেথড লাগছে না, কিন্তু তারপরের ফিচারটাকে বের করার জন্য যে আর্থে যা আছে ওটার মিলছে কিনা, মানে আমরা যেটা লাইফ থাকলে যা হতো সেটা আছে কিনা, এটা বের করাটা এটা কঠিন ব্যাপার, কিন্তু এটার জন্যই অনেকে রিসার্চ করছে, বুঝতে পারলে? থ্যাংক ইউ। হ্যাঁ বলো। হ্যাঁ, না না না, আর্থের মডেল দিয়ে খোঁজার চেষ্টা করছে না, মানে কি করছে যে আর্থ অ্যাজ এ মানে ধরো এরকম মানে অন্য যে স্যাটেলাইটগুলো পাঠিয়েছে সেই স্যাটেলাইট থেকে আর্থকে অবজার্ভ করছে। যেমন তোমার ধরো চাঁদে গেল মানুষ, চাঁদ থেকে আর্থকে অবজার্ভ দেখতে পেলো যে ব্লু ব্লল দেখাচ্ছে, ওরকম যে স্যাটেলাইটটা পাঠিয়েছে না, ওই জেমস ওয়েব না অন্য কি একটা আমি ভুলে যাচ্ছি, রিসেন্ট যে স্যাটেলাইট পাঠানো হয়েছে, এই ভুলে যাচ্ছে আমি নামটা, তো ওই স্যাটেলাইটটা থেকে যখন আর্থকে অবজার্ভ করছে তখন ওটা তো একটা ডটের মতন দেখাচ্ছে, তার তার স্পেকট্রাটা নিয়ে সেটাকে ফিচারকে মানে অবজার্ভ করা হচ্ছে, করলে সেটা এমন একটা প্ল্যানেটের ফিচার যার মধ্যে লাইফ আছে, সেই লাইফের ফিচারটাকে যদি তুমি ওরকম একটা প্ল্যানেটের ফিচার যাকে তুমি জানো না তার সাথে ম্যাচ করাও, সেটি কাজটা করছে যে লাইফের ফিচার, লাইফ থাকলে এরকম ফিচার দেখা যায়। বুঝতে পারছো কথাটা কি বলছি? মানে আমি বলছি না যে আর্টকে মানে আর্টকে কিছু করছে না, মানে আর্টকে অন্য স্যাটেলাইট থেকে অবজার্ভ করে সেই ফিচারটাকে টেমপ্লেট মানছে যে প্ল্যানেট থাকলে এরকম, মানে এটা এক ধরনের স্টাডি মানে যেটা করা হচ্ছে। হ্যাঁ, না না, ওই প্ল্যানেটে তো জানার জন্য আমরা তো জানি যে আর্থে মানে লাইফ আছে, তাহলে আর্থকে যদি ওই স্যাটেলাইট থেকে অবজার্ভ করলে পরে একটা ধরো লাইন দেখা যাচ্ছে বা এরকম যা ফিচার দেখা যাচ্ছে, সেই ফিচারটাকে টেমপ্লেট করে তার সাথে মেলানো হয় যেটাতে লাইফ আছে কিনা জানি না, সেই কাজটা ওরা করছে, মানে আমি করছি না, ওটা ওরা করছে যারা এটা স্পেশালি ইয়ে করছে। আর কিছু প্রশ্ন? বলো বলো। হ্যাঁ বলো। হ্যাঁ একটু জোরে বলো না। তার রেসপেক্টে স্টার
মহাকাশে আমরা ইনার্শিয়া, হ্যাঁ, কিভাবে অবজার্ভ করবে? মানে একটা টেলিস্কোপে তুমি কোথাও একটা রাখলে, যেটা একটা ফ্রেম অফ রেফারেন্সে আছে, সেখান থেকে অবজার্ভ করলে, ঠিক আছে। মানে তোমার যদি ফ্রেম অফ রেফারেন্সটা মুভ করে, মানে তুমি তো সেটাকে রিডিউস করেও নিতে পারবে। মানে তুমি যদি মানে তুমি যদি জানো যে তোমার ফ্রেম অফ রেফারেন্সটা কোন ফ্রেম অফ রেফারেন্স, একটু ভালো করে বলে বসো না। স্টারের কোনো মোশন আছে কিনা? স্টারের মোশন আছে, প্রত্যেকটা স্টারেরও মোশন আছে, স্টারের স্পিন মোশন আছে। ইভেন স্টারটা ধরো মহাকাশে ওই যে গ্যালাক্সির মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখনও তার মধ্যে মোশন আছে। আর তুমি প্ল্যানেটগুলো ওই হেলিক্যাল পাথে যাচ্ছে, মোশন আছে, মোশন তো আছে। কিন্তু আমি তোমার পয়েন্টটা বুঝতে পারলাম। হ্যাঁ, মোশন আছে, কিন্তু মোশনের রিজনটা গ্র্যাভিটি, মেইন রিজন হচ্ছে গ্র্যাভিটি। মানে আর ইনার্শিয়া তোমার যেটা, ধরো তুমি কিসের মধ্যে, ধরো একটা গ্যালাক্সিতে আছো, অনেকগুলো স্টারস আছে, তো তাদের সেন্টার অফ মাসের চারিদিকে প্রত্যেকেই মুভ করছে। তো এটা তোমার গ্যালাক্সির এভলিউশনটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি এটা কিভাবে হলো, মানে মোশন না থাকাটাই একটা অস্বাভাবিক ব্যাপার। তুমি যদি ভাবো যে ওটা কিভাবে ক্রিয়েট হলো, বুঝতে পারছো কি বলছি? গ্যালাক্সিটা, একটা স্পাইরাল গ্যালাক্সি যখন ক্রিয়েট হচ্ছে, মানে সেটা কিন্তু গ্যাস আর ডাস্ট থেকে হচ্ছে। তারপরে তোমার ওটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। কিন্তু তোমার যখন ক্রিয়েট হচ্ছে, তার মধ্যে অলরেডি মোশনটা থাকছে। কোনো রিজন যদি না থাকে ওটাকে থামানোর, ওটা চলবে, কোনো রিজন না থাকলে ধাক্কাও খাবে, মানে সামনে যদি কিছু পড়ে। বুঝতে পারলে? হ্যাঁ, বলো, আর একটু জোরে বলো। মাল্টিভার্স এক্সিস্ট করে কিনা আমার ওপিনিয়ন জানতে চাইছো? আমার এখন ঠিক ওপিনিয়ন ক্রিয়েট হয়নি এই ব্যাপারটাতে। মাল্টিভার্স আমি ঠিক বলতে পারছি না। মানে আমি এখন এই ব্যাপারটাতে আরেকটু পড়াশোনা করতে হবে এটা বুঝতে গেলে আমার। হ্যাঁ, বলো, একটু জোরে বলো না। ডার্ক এনার্জি ডার্ক ম্যাটারের ফিজিক্যাল সিগনিফিকেন্স। ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটার দুটো তো আলাদা জিনিস। এবার ডার্ক মানে এগুলো আনা হয়েছে বিভিন্ন জিনিসের, আমাদের গ্র্যাভিটির হিসাব মিলছিল না বলে। তার ফিজিক্যাল সিগনিফিকেন্স বলার জন্য আমি পারফেক্ট মানুষ না। আমি তোমাকে বলতে পারি একটু আধটু, কিন্তু স্যারেরা তোমাকে আরো ভালো করে বোঝাতে পারবে না। আমি এ ব্যাপারে নিব না। তবে ঠিক আছে। হ্যালো, এটা অনলাইন প্রশ্ন থাকবে, এটাই বিজ্ঞানের স্বাভাবিক নিয়ম। কতকগুলো টার্মিনোলজি হুট করে যে কোনো স্পিকারের কাছে ফেলে দিলে তিনি সেটা সম্বন্ধে সব বলতে পারবেন না। তিনি যদি কোনো একটা মানুষ যদি সব বলতে পারতেন, তাকে এখানে টাঙিয়ে দেওয়া হতো, সকাল সন্ধ্যা জবা ফুলে মালা দেওয়া হতো, তাকে আমরা ভগবান বলি। বিজ্ঞান সে জায়গায় নয়, ঠিক আছে? বিজ্ঞান সেই জায়গায় নয়। প্রত্যেকেরই নিজস্ব পরিসীমা আছে, সেই পরিসীমার মধ্যে কাজ করেন, ঠিক আছে? প্রশ্ন তোমাদের যেহেতু, যার মনে যে প্রশ্নটা আসছে, সে সেই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য তাকেই পড়াশোনা করতে হবে, তাকেই রিসোর্স খুঁজতে হবে, তাকেই, বিশ্বে প্রচুর রিসোর্স আছে তোমার উত্তর দেওয়ার জন্য। কিন্তু এভরি ওয়েল এডুকেটেড পার্সন ইজ সেলফ এডুকেটেড, অর্থাৎ তোমাকেই খুঁজে নিতে হবে কোনখানে সেটা হবে। আমরা এখানে স্পিকার নিয়ে আসি বা আমরা ক্লাসরুম টিচিং দিই, সবকিছুই হচ্ছে তোমাকে একটা ছোট্ট এক্সপোজার দিয়ে দেওয়া হয়, তোমার মধ্যে একটা ইগনিশন করে দেওয়া হয়, ঠিক আছে? খুব সুন্দর বলেছে শুভজিৎ। আমাদের মানে আমরা এতদিন পরে কানেক্ট করতে পেরেছি, তোমাদের মতো করে একবারে বাচ্চাদের মতো করে বলেছে, খুবই ইন্টারেস্টিং। ফোন নাম্বার, ইমেল নাম্বার ইত্যাদি হয়তো দিয়েও যাবে, ঠিক আছে?
ফলে তোমাদের কেরিয়ার গাইডেন্স হিসাবে তুমি দাদাকে বা স্যারকে নিতেই পারো। আর আমরা টিচাররা আছি যেটুকু দিতে পারি। এছাড়া সারা বিশ্বের প্রচুর শিক্ষিত লোক আছে, প্রচুর শিক্ষিত জায়গা পড়ে আছে আজকের দিনে ইন্টারনেটে সমস্ত বা গোটা বিশ্ব এক্সপোজড। সেখান থেকে নিজেদের এই সমস্ত উৎসাহ, এই সমস্ত যে তোমাদের প্রশ্ন, এগুলো সময়ের সঙ্গে সঙ্গে ইয়ে হবে, কেউ না কেউ হয়তো এর চেয়েও বড় হবে, আরো অনেক বড় জায়গায় যাবে। থ্যাংক ইউ শুভজিৎ, এত সুন্দর একটা সেমিনার দেওয়ার জন্য বা টক দেওয়ার জন্য এবং আমাদের মধ্যে আসার জন্য। এবং আমরা সবচেয়ে গর্বিত যে আমাদের এখান থেকেই তৈরি করা ছাত্র বা আমাদের এখান থেকেই পড়াশোনা করা, সেই জন্য আমাদের আরো বেশি ভালো লাগে। থ্যাংক ইউ।